রবীন্দ্রনাথের দেশে রবীন্দ্রনাথের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে গিয়ে আজকে আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে বিভাজনের রাজনীতি কোন স্তরে পৌঁছেছে? গতকাল আদিবাসী দিবসে আমরা মুখ্যমন্ত্রীর আনন্দঘন মুহূর্তের ছবি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখতে পেলাম। ঠিক একই সময়ে আলিপুরদুয়ারের ওই দিনটিকে উদযাপিত করবার জন্য যে বিশেষ কার্যক্রম হয়েছিল সরকারের পক্ষ থেকে, সেই সরকারি কার্যক্রমে ভারতীয় জনতা পার্টির ৩ জন আদিবাসী সম্প্রদায়ের বিধায়ক মনোজ টিগ্গা সহ মনোজ ওরাও এবং বিশাল লামা তারা সেখানে আমন্ত্রণ পেলেন না। যারা সারা দেশের গণতন্ত্র রক্ষা করবার জন্য বদ্ধপরিকর, যারা সারা দেশের বিরোধী রাজনৈতিক দলদের ঐক্যবদ্ধ রূপ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তুলে ধরবার জন্য নিষ্ফল প্রয়াস চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যে, আজকে তারা নিজের রাজ্যে পারস্পরিক রাজনৈতিক সৌজন্যটা কোথায় নিয়ে গিয়ে পৌঁছেছেন এর তার বড় উদাহরণ। ঠিক একই দিনে দিনাজপুরের তপন বিধানসভায়, দক্ষিণ দিনাজপুরের তপন বিধানসভার অন্তর্গত ডাঙ্গিক জিপিতে একটি অনাস্থা প্রস্তাবকে কেন্দ্র করে একজন আদিবাসী মহিলা বিজেপির, তিনি ওখানের সদস্য আছেন, আজকে তার সেই দীপালি মান্ডি তার স্বামী লোকেশ টুডুকে আজকে কিডন্যাপ করা হয়েছে। একই ঘটনা ঘটে চলেছে আমাদের নদিয়ায় ভাতজাংলা পঞ্চায়েতকে কেন্দ্র করে। বিভিন্ন জায়গায় নির্বাচিত জনপ্রতিনিধিদের ভয় দেখিয়ে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে একটার পর একটা পঞ্চায়েত ফেলে দেবার খেলায় তৃণমূল কংগ্রেস মত্ত হয়ে পড়েছে। পঞ্চায়েতে অবাধ সন্ত্রাসের মধ্যে দিয়ে বিশাল সংখ্যক মানুষকে পুরোপুরি নির্বাচনের আওতার বাইরে করে দিয়ে, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করবার সুযোগ না দিয়ে পঞ্চায়েতে মানুষের অধিকারকে হরণ করবার পরেও বিজেপি পশ্চিমবঙ্গের যে সমস্ত লোকাল বডিজের নির্বাচনে জয়ী হয়েছেন, আজকে তাদের উপরে তৃণমূলের আক্রমণ অব্যাহত। শুধুমাত্র বিজেপি করবার অপরাধে, স্বামী বিজেপির হয়ে দেওয়াল লিখন করেছিলেন এর অপরাধে, পাড়ার মোড়ে দাঁড়িয়ে বিজেপি প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন এই অপরাধে, একজন মুখ মহিলা যিনি একটি সেরিব্রাল অ্যাটাকে তার সম্পূর্ণ বাকরহিত হয়ে গেছেন, তাকে বাড়ি থেকে তুলে নিয়ে পার্শ্ববর্তী আরেকটি পরিত্যক্ত ঘরের মধ্যে গণধর্ষণের পর তার উপর একটি মোটরসাইকেল চাপিয়ে তারই শাড়ি দিয়ে তার হাত বেঁধে রেখে চলে যাওয়া হলো। এই ধরনের ঘটনা, এই ধরনের নজিরবিহীন দৃষ্টান্ত শুধুমাত্র নির্বাচনে একটা রাজনৈতিক দলকে সমর্থন করার অপরাধে এত বড় আক্রমণ হতে পারে, আমার মনে হচ্ছে এই মুহূর্তে সাম্প্রতিককালে ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে একটি নজিরবিহীন। পুলিশ এই ঘটনার অভিযুক্তের প্রথমে ডায়েরি নিতে চাননি। পুলিশ এটিকে সাধারণ একটি অভিযোগ বলে গড়িমসি করেছিলেন। পরবর্তীকালে সেই মহিলার লিখিত অভিযোগের ওপরে কেন্দ্র করে এবং স্থানীয় মানুষের চাপের কাছে কিছুটা হলেও নথি স্বীকার করে যখন তাকে হসপিটালে পাঠানো হলো, মেডিকেল অফিসাররা তাকে তার মেডিকেল রিপোর্ট তৈরি করবার সময় যে ধরনের টালবাহানা করলেন এবং সর্বশেষ সুপার সকলের সামনে কার্যত নিজের অসহায়তা প্রকাশ করে হাত তুলে জানিয়ে দিলেন যে আমার মা অত্যন্ত অসুস্থ থাকার কারণে আমায় চলে যেতে হচ্ছে, আমার কিছু করার নেই। এই রিপোর্টের ওপরে বিজেপির কোনো ভরসা নেই। তার চিকিৎসা ঠিকভাবে না হচ্ছিল না, সেই কারণে তাকে এখন কলকাতার একটি বেসরকারি হসপিটালে স্থানান্তরিত করা হয়েছে। আমাদের যারা সাংসদ আছেন তারা দিল্লিতেও এই ঘটনার প্রতিবাদ জানাবেন। সারা দেশের মানুষের সামনে এই ঘটনাটি আমরা তুলে ধরবার জন্য চেষ্টায় রত থাকব।
এই মুহূর্তে আমাদের মহিলা শাখার যিনি সভানেত্রী আছেন এবং আমাদের হাওড়া গ্রামীণ জেলার জেলা সভাপতি, তারা উলুবেড়িয়া থানায় আছেন, কথাবার্তা বলছেন। একটু পরে আপনারা জানেন কলকাতায় আরেকটি প্রতীকী প্রতিবাদ ধর্ণা হবে তাদের মহিলা মোর্চার আহ্বানে কেন্দ্র করে। এই পরিস্থিতি আজকে গোটা পশ্চিমবঙ্গে চলেছে। মাননীয় মুখ্যমন্ত্রী আজকে যখন তাকে আমরা দেখতে পাচ্ছি একদিকে আদিবাসীদের সম্মেলনে, ঠিক একই সময় আজকে সেই তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দের যে আচরণ, উলবেড়িয়া ঘটনাকে কেন্দ্র করে যে ধরনের বিবৃতি দিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ, এবং সর্বোপরি আপনাদের যারা এখানে প্রচার মাধ্যমের মানুষজন আছেন উলুবেড়িয়ায়, প্রায় সমস্ত ইলেকট্রনিক মিডিয়ায় যখন ঘোষণা করা হলো দুজন তৃণমূল কংগ্রেস নেতার নাম যে তাদের পুলিশ গ্রেপ্তার করেছে, পুলিশ বয়ান দেবার পরেও পুলিশের স্টেটমেন্টের ওপরে ভিত্তি করে সমস্ত মিডিয়া হাউস যখন খবরটি চালালো যে তৃণমূলের এই দুজনকে গ্রেপ্তার হয়েছে, পরবর্তীকালে পুলিশের বক্তব্য হচ্ছে এই দুজনকে গ্রেপ্তার করা হয়নি। আপনারা যদি কোনো টিভিতে এই খবর দেখে থাকেন, সেই সাংবাদিকের কাছে আপনারা খোঁজ নিন এই দুই অভিযুক্ত কোথায় আছে। অর্থাৎ প্রকৃত দুজন অভিযুক্তকে পুলিশ গ্রেপ্তার করেছে এই কথা সংবাদ মাধ্যমের সামনে বলার পর, সেটি সংবাদে পরিবেশিত হয়ে যাবার পর পুলিশ নিজের অবস্থান বন্ধ করে সম্পূর্ণ মিথ্যাচার করল। এই প্রশাসনের কাছ থেকে, এই পুলিশের কাছ থেকে আমার মনে হয় পশ্চিমবঙ্গে আমরা কতটা সুরাহা পেতে পারি। সাধারণ মানুষ যদি আক্রান্ত হন, তাদের অভাব অভিযোগ নিয়ে গেলে তারা কতটা এদের সুরাহা পাবেন এটা প্রত্যেকেরই জানা। কারণ এই রাজ্যে এই মুহূর্তে প্রশাসন, পুলিশ, দল, নেতা, নেত্রী, মন্ত্রী মিলেমিশে একাকার হয়ে গেছে, কোথাও কোনো পার্থক্য নেই। পুলিশকে শুধু তৃণমূল কংগ্রেসের টুস বললে অনেক কম বলা হয়ে যাবে। কার্যত পুলিশ একদম নিচু স্তরের যে তৃণমূলের যে কর্মীদের যে আচরণ, সেই আচরণের সঙ্গে আজকে কিছু কিছু জায়গার পুলিশের কোনো আচরণের পার্থক্য নেই। এই অবস্থার মধ্যে এই ঘৃণ্য ঘটনার তীব্র প্রতিবাদ জানাতে পশ্চিমবঙ্গের বর্তমান নির্বাচনোত্তর পরিস্থিতিতে আমাদের 41 জন যে কর্মী খুন হয়েছেন, আমরা সেটাও যেরকম সকলের সামনে নিয়ে আসবার চেষ্টা করছি। পশ্চিমবঙ্গের সমস্ত বিরোধী কণ্ঠস্বরকে যেভাবে বাজেয়াপ্ত করা হয়েছে, যেভাবে পশ্চিমবঙ্গে এখনও নিপীড়নের রাজনীতি চলেছে, এখনও আমাদের কর্মীরা বহু জায়গায় দোকান খুলতে পারছেন না, তার যে মাছের ভেড়ি চাষ করেন তারা সেখানে পৌঁছতে পারছেন না, সর্বস্ব লুট হয়ে গেছে, নিজেদের বাড়ি ঢুকতে হচ্ছে মুচলেখা দিয়ে, কোথাও মাথা কামিয়ে দেওয়া হচ্ছে, আক্রমণ এখনও চলেছে। বিভিন্ন প্রোগ্রামে যেভাবে আজকে বাধা দান করেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু এর মধ্য দিয়েও আমরা আমাদের যে ঘোষিত কার্যক্রম আছে, কোভিড বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সেই প্রোগ্রাম চালিয়ে যাব। মুখ্যমন্ত্রী আজকে বলেছেন ম্যানমেড বন্যা, দ্বিতীয়বারের জন্য তিনি বললেন তার ঘাটাল পরিদর্শনকালে। আমরা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের বিরোধিতা করছি না, কারণ সত্যিই দেখতে গেলে এই বন্যা ম্যানমেড বন্যা। কিন্তু এই বন্যা যে ম্যানমেড হয়েছে তার জন্য দায়ী কারা? গত 10 বছর পশ্চিমবঙ্গের সরকারের দায়িত্বে তৃণমূল কংগ্রেস আছে, অন্য কোনো রাজনৈতিক দল নেই। দীর্ঘদিন ধরে ঘাটালের মানুষের দাবি ছিল যে মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হলেও যদি চন্দ্রেশ্বর খালকে, যা গোপীগঞ্জ থেকে বৈকুণ্ঠপুর পর্যন্ত এসেছে, মাত্র 4 কিলোমিটার এই খালটিকে টেনে যদি শিলাবতীতে মিশিয়ে দেওয়া যায়, তাহলে অন্তত ঘাটাল এবং ঘাটালের সামগ্রিক পুরো ঘাটাল শহর এই জলমগ্ন অবস্থার থেকে মুক্তি পাবে। কিন্তু সেই উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া যায়নি। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে যদি কেন্দ্রের সহযোগিতা লাগে, যদি রাজ্য সরকারের অপারগতা, রাজ্য সরকারের বিধায়ক, রাজ্য সরকারের সাংসদরা দূর করতে না পারেন, আমরা বলছি কোনো পরিকল্পনা রূপায়ণের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়নের স্বার্থে, পশ্চিমবঙ্গের বন্যা দুর্গত মানুষদের বাঁচানোর স্বার্থে বিজেপি কোনো বিভাজনের রাজনীতি চায় না। রাজ্য সরকার যদি বিজেপির সহযোগিতা চায়, রাজ্য সরকার যদি কোঅপারেটিভ ফেডারালিজমে বিশ্বাস করে, রাজ্য সরকার যদি কেন্দ্র রাজ্য সম্পর্কে তাদের ধ্যান ধারণার একটু পুনর্বিবেচনা করেন, রাজ্য সরকার যদি পশ্চিমবঙ্গে বিরোধীদের তার বক্তব্য রাখবার বা বিরোধী রাজনীতি করবার সামান্যতম স্পেস দেন, তাহলে আমাদের পশ্চিমবঙ্গের যারা সাংসদ আছেন
কেন্দ্র সরকার যে প্রকল্পে কেন্দ্র এবং সরকার 50-50 ম্যাচিং গ্র্যান্টের পার্টনারশিপ আছে, সেক্ষেত্রে সেই ফান্ডকে কেন্দ্রের কাছ থেকে আনার জন্য রাজ্য সরকারকে সম্পূর্ণ সহযোগিতা করবে। এই অবস্থান আমরা প্রথমেও ব্যক্ত করেছি, আমরা আজও তাই বলছি। বিজেপি উন্নয়নের ক্ষেত্রে, প্রান্তিক গ্রামীণ মানুষকে বাঁচানোর ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের শিল্পায়নের ক্ষেত্রে কোনো বিভাজন চায় না। কিন্তু এই কেন্দ্র বিরোধী মনোভাব, কেন্দ্র বিরোধী আচরণ, সমস্ত কিছুর মধ্যে কেন্দ্রের দোষারোপ, কেন্দ্রের বিরুদ্ধে বিষোদ্গার, বিভিন্ন সময় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আজগুবি অভিযোগ, এই অভিযোগে পশ্চিমবঙ্গ মানুষের স্বার্থে এই পশ্চিমবঙ্গের বর্তমান তৃণমূল সরকার দাঁড়ায়, বিজেপি তার সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। কিন্তু যেভাবে ধারাবাহিক আক্রমণ চলেছে আমাদের কর্মীদের ওপরে, একজন মুখ বধির মহিলা পর্যন্ত সেই আক্রমণের হাত থেকে বাইরে যাচ্ছেন না। শুধুমাত্র পতাকা ধরবার অপরাধে, শুধুমাত্র দেওয়াল লিখন করবার অপরাধে এই ধরনের হিংস্র আচরণ করা যায়, তৃণমূল একটা নতুন নজির সৃষ্টি করলো। এবং যেভাবে শিক্ষিত জেলা হসপিটালের ডক্টরসরা আজকে তারা যে আচরণ করলেন, আমরা তাদের বিরুদ্ধে যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়, তার জন্য আমরা প্রয়োজনে আদালতের এবং আইনের সর্বোচ্চ স্তরে শরণাপন্ন হব। এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না। কারণ আজকে যে বিস্তীর্ণ অঞ্চল, দামোদরের নিম্ন অববাহিকা, বৃষ্টির ফলে ঝাড়খণ্ডের অতিবৃষ্টির কারণে একটা নির্দিষ্ট সময়ের পরে আমাদের ডিভিসিকে জল ছাড়তে তারা বাধ্য হয়। ডিভিসি জল ছাড়ার সঙ্গে সঙ্গেই, কারণ তারও জল ধারণের নির্দিষ্ট ক্ষমতা আছে, নিজের ড্যাম রক্ষা করবার জন্য তার একটা নির্দিষ্ট অবস্থানের পরে তাকে জল ছাড়তে হবে, তার বাধ্যবাধকতা আছে। কিন্তু যেই সামান্যতম জল বাড়ার একটু বেশি ছাড়ার কারণেই এই যে পুরো দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চল প্রতিবার ভেসে যাচ্ছে। উদয়নারায়ণপুর, আমতায় অবৈজ্ঞানিক সমস্ত ব্যবস্থা করা হয়েছে। যে খাল সংস্কারের নামে খাল কেটেছে রাজ্য সরকার, 4টে, অস্বীকার করা যায় না, নতুন খালের সংযোজন করেছেন। কিন্তু খাল কাটার মধ্যে দিয়ে কি হচ্ছে, মাটি যেখানে রাখছেন সেই মাটি আবার সেই জলের মধ্যে চলে আসছে। এই যে চন্দ্রেশ্বর খাল সম্পূর্ণ বুঝে গিয়েছে বৈকুণ্ঠপুরের কাছে গিয়ে, আজকে সেই খালকেও যদি 4 কিলোমিটার এই সরকার আগ্রহী হয়ে শিলাবতীর সঙ্গে মিলিয়ে দিতেন, বা এই মরশুমের কিছু পরেও যদি তারা সেটা মেলানোর কাজ করেন, আমার মনে হয় তাহলে ওখানকার মানুষগুলো সামান্য হলেও রেহাই পাবেন। একটার পর একটা জায়গায় ছোট ছোট নদী, ঝুমি, তারাজোলা, এর কোনো সংস্কার নেই। দীর্ঘদিন ধরে এই বিস্তীর্ণ অঞ্চল যে আমাদের এই নদী জায়গাগুলি আছে, এখানের ছোট ছোট সংস্কারের কাজই রাজ্য সরকার করতে পারেনি। একটার পর একটা জায়গায় সেখানে টাকা স্যাংশন হয়েছে, রাজ্য সরকারের পক্ষ থেকে যে ফান্ড অ্যালোকেশন হয়েছে, সেই ফান্ড এর প্রকৃত ব্যবহার আজকে স্থানীয় প্রশাসকরা করতে পারেননি, শুধুমাত্র দুর্নীতির কারণে। তাই এই ম্যানমেড দুর্নীতি আজকে এই ম্যানমেড জলভাসী মানুষকে ডেকে এনেছে। আজকে সামান্যতম নিকাশি ব্যবস্থার ঘাটালে কোনো ব্যবস্থা হয়নি। ঘাটাল লোল্যান্ড সকলেই জানেন, 1959 থেকে 60 সাল থেকে ঘাটার মাস্টার প্ল্যান পেন্ডিং হয়ে আছে। 650 কোটি টাকার একটা প্রস্তাব ছিল, সেই প্রস্তাবের মধ্যে 320 কোটি টাকার মতো এসেছিল। প্রথমে ছিল 75-25, তারপরে 50-50 এই একটা প্রপোজাল ছিল। সেই প্রপোজাল নিয়ে তখন উমা ভারতীর সঙ্গে আমাদের তৎকালীন এই রাজ্য সরকারের সেচ মন্ত্রীর দুবার কথা হয়, কেন্দ্রীয় সরকার আশ্বাস দেয়, কিন্তু এটিকে একটি সংযুক্ত সংঘবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে রাজ্য সরকার আক্রমণ এবং শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার পথে হেঁটে আজকে এই অঞ্চলের মানুষের চরম সর্বনাশ ডেকে এনেছেন। আজকে বারংবার বলা সত্ত্বেও তারা কিষাণ সম্মান নিধি প্রকল্পকে পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করতে দেননি। নির্বাচনের আগে বারবার বলেছেন কিষাণ সম্মান নিধির এর রাজ্যে কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের কৃষক বন্ধু, আমাদের যে প্রজেক্ট আছে, আমরা সেই প্রজেক্টে কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। যারা বিভিন্ন সময়ে কৃষি বিল, নতুন কৃষি বিলের বিরোধিতা করছেন, বুঝে না বুঝে করছেন কিনা জানা নেই। যে রাজ্যে কৃষকরা
ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পান না, যে রাজ্য এমএসপি কোনোদিন বাস্তবায়িত হয়, আজকে সেই রাজ্যের শাসক দলের কোনো নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই এ সম্পর্কে বক্তব্য রাখার। সর্বশেষ যে কৃষকদের কাছে এই টাকা এসে পৌঁছলো সেই সংখ্যাটা কম এ কারণেই, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সহযোগিতা নেই। যেদিন তৃতীয়বারের জন্য তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায় আছে, সেদিনই ভারতের কৃষিমন্ত্রী চিঠি লিখে মুখ্যমন্ত্রীর কাছে জানিয়ে দিয়েছেন যে আমরা এই বকেয়ার টাকা দেবার জন্য প্রস্তুত আছি, কিন্তু সরকারি টাকা দেবার জন্য আপনাদের কাছে যে ডেটা ইনফরমেশন যা আছে আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। সেই সহযোগিতা রাজ্য সরকার করেনি। রাজ্য সরকারের অসহযোগিতার কারণেই এখনও সমস্ত কৃষক এই কৃষক সম্মান নিধির আওতায় আসতে পারেননি। আজকে সেই টাকা আসবার সঙ্গে সঙ্গে নতুন প্রতিহিংসা, যে টাকা পাওয়া গেছে শুধুমাত্র মুখ্যমন্ত্রীর কারণে। মুখ্যমন্ত্রী এই প্রকল্প নাকি অনেক আগে গ্রহণ করেছেন। বিজেপি এই রাজনীতির বিরোধী। দরিদ্র মানুষের ক্ষিধার সঙ্গে প্রান্তিক কৃষকের ফসলের মূল্যের সঙ্গে নিয়ে যারা রাজনীতি করছেন, আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। এবং পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টি সরকারের গঠনমূলক সমালোচনা করবার দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ, আমাদের প্রায় 2,80,00,000 মানুষ আমাদের ভোট দিয়ে সেই দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পালনের একটি সূত্র আমরা বলবো, এ রাজ্যের প্রত্যেক কৃষক সম্মান নিধি যাতে পান, তার জন্য আমাদের দল, আমাদের পরিষদীয় দল এ রাজ্যে সম্পূর্ণ সহযোগিতা করবে। দামোদরের নিম্ন অববাহিকার মানুষ প্রতি মরশুমে এই যে জলমগ্ন হয়ে থাকেন, তাদের এর থেকে মুক্ত করবার জন্য বিজেপি সম্পূর্ণরূপে সহযোগিতা করতে বদ্ধপরিকর। কিন্তু এই বিভাজন প্রতিহীন রাজনীতির পথ বর্তমান শাসককে সারতে হবে। এই পথ কোনো জনকল্যাণকর রাষ্ট্রে, আজকের পৃথিবীতে এই পথ কোনো রাজনৈতিক দলের পথ, কোনো সরকার পরিচালনা যে দল করছে তার পথ হতে পারে না। এর থেকে বেরিয়ে এলে বিজেপি তাকে সহযোগিতা করবে। ধন্যবাদ। বাইট মানে মানে তুমি বলেছেন, যদিও অনেক ইলাবোরেটলি বলেছেন, আজকে এর আবার মুখ্যমন্ত্রী বলেছেন এই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে যে এটা পুরোপুরি ম্যানমেড বন্যা এবং নির্দিষ্টভাবে কেন্দ্র এই ঘাটাল মাস্টার প্ল্যানের অনুমোদন দিচ্ছে না। এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া? ঘাটাল মাস্টার প্ল্যান তো অনুমোদিত। ঘাটাল মাস্টার প্ল্যানটা অনুমোদিত প্ল্যান, কিন্তু সেখানে ম্যাচিং গ্র্যান্ট কেন স্যাংশন হচ্ছে না, সেটার জন্য কেন্দ্র রাজ্যের সম্পর্কের উন্নতির প্রয়োজন, রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন। রাজ্য সরকার ঘাটালবাসীর জন্য এবং দামোদরের নিম্ন অববাহিকা অঞ্চলের মানুষের জন্য চিন্তিত, কিছু করতে চান, তাদের জলজীবন থেকে মুক্ত করতে চান। এ সম্পর্কে যদি রাজ্য সরকার আগ্রহী হন, রাজ্য সরকার সহযোগিতার মধ্যে দিয়ে আজকে কেন্দ্র সরকারকে বোঝাক, রাজ্য সরকার ফান্ড অ্যালোকেশন বাড়ান, এবং সর্বোপরি এই খাল কাটা নিয়ে যে ব্যাপক দুর্নীতি চলেছে, স্থানীয় কিছু মাফিয়াদের কাছে আত্মসমর্পণ করে ফেলেছে সম্পূর্ণ প্রশাসক। তারা এখন বিভিন্ন সময়, অতীতে তারা সিপিআইএমের পতাকা ধরেছিলেন, এখন সেই মানুষগুলোই তৃণমূল কংগ্রেসের পতাকা ধরেছেন, আর তার বলি হচ্ছেন সাধারণ মানুষ। এর থেকে রাজ্য সরকারকে আগে বেরিয়ে আসতে হবে। কেন্দ্র বারবার রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অভিযোগ করে। কোভিডের সময়তেও এই অভিযোগ উঠেছে, রাজ্যে কোভিড চিকিৎসা ঠিক, অথচ কেন্দ্রের সংস্থা নীতি আয়োগ আজকে রাজ্যের হাসপাতাল, মামুন হাসপাতালকে এই কাজের জন্য স্বীকৃতি দিচ্ছে। এই যে পরস্পর বিরোধী অবস্থান, এটাকে কিভাবে দেখেন? কোনোটাই পরস্পর বিরোধী অবস্থান নয়। পশ্চিমবঙ্গে কয়েক হাজার স্কুল আছে, সেই স্কুলের মধ্যে একটি স্কুল, সেখান থেকে যদি মাধ্যমিকে প্রথম 20 জনের মধ্যে 11 জন এসে যায়, তাহলে এর অর্থ এই দাঁড়ায় না যে সারা পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলগুলোর মান এক। এটা কোনোদিন হতে পারে না। পশ্চিমবঙ্গ সরকারের কোনো মন্ত্রী তাদের কোনো সুপার স্পেশালিটি হসপিটালে কোনোদিন ভর্তি হন না। পশ্চিমবঙ্গের দাপুটে নেতারা তারা কোনোদিন নিজের শহরের কোনো হসপিটালে যান না। এমনকি মুখ্যমন্ত্রী আহত হবার পরেও তিনি সেখানে সুপার স্পেশালিটি হসপিটালের উপর আস্থা রাখতে পারেননি।
তিনি পিজি হসপিটালে চলে এসেছিলেন। বাঙুর হসপিটালের একজন চিকিৎসক, স্বনামধন্য চিকিৎসক, ভারত বিখ্যাত চিকিৎসক, আজকে এই সরকারের আমলেই তাকে পানিশমেন্ট পোস্টিং দেওয়া হয়েছিল, যার জন্য পশ্চিমবঙ্গের বহু মানুষ, বহু রোগী সে কারণে তারা বঞ্চিত হয়েছিলেন। সুতরাং একটা হসপিটালের মান দিয়ে সামগ্রিক পশ্চিমবঙ্গের হিসাব করা যায় না। পশ্চিমবঙ্গে যে মানুষগুলো কোভিডে তাদের জীবন হারিয়েছেন, যে মানুষগুলো গত 1.5 বছরের মধ্যে বিভিন্ন চিকিৎসার জন্য হসপিটালের দরজায় পৌঁছেছেন জেলা সদর হসপিটালগুলোতে, তাদের অভিজ্ঞতাই বলে দেবে এ রাজ্যের স্বাস্থ্যের মান কোথায় এসে দাঁড়িয়েছে। পশ্চিমবঙ্গে দক্ষিণ ভারতগামী ট্রেনের রিজার্ভেশন পেতে গেলে কতদিন অপেক্ষা করতে হয় সেটাই প্রমাণ করে দেবে যে এই রাজ্যবাসীর, এই রাজ্যের চিকিৎসার উপরে কোথাও কোনো আস্থা নেই। সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছে, সাংসদ এবং বিধায়কদের অপরাধ যোগের কথা তাদের জানাতে হবে এবং প্রত্যেক হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে তথ্য সহ তা জানাতে হবে। প্রধান বিচারপতিদের কাছে সেই তথ্য জানাবেন রেজিস্ট্রার জেনারেল। 48 ঘন্টার মধ্যে নথি জমার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের নির্দেশ বা এই রায়কে কিভাবে দেখছে? নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে তার কোনো ক্রিমিনাল কাছে কানেকশন আছে কিনা সেটা তো এফিডেভিট দিয়ে তাকে জানাতে হয়। তা প্রত্যেক যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, নির্বাচিত হওয়ার আগে তার বিরুদ্ধে কোন কোন মামলা আছে, তিনি কোনো মামলায় অভিযুক্ত কিনা বা কি অবস্থায় আছে মামলা, সেটা তাদের জানাতে হয়। তারপরে যদি তিনি কিছু কমিট করে থাকেন তাহলে সেটা এখন থেকে। জ্বালানি সংকট ক্রমশই তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই কাজকে চন্দ্রীয় ভট্টাচার্য রাজ্যের মন্ত্রী একটি প্রতীকী প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদে তাদের মূল যে বক্তব্য, যে উজালা নামে যে স্কিম চালু করা হলো, অনেক ঢাক টুকিয়ে একেবারে দরিদ্রতর শ্রেণীর মানুষদেরকে 2টো করে সিলিন্ডার ফ্রিতেও দেওয়া হলো, কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তারা সেটা মেনটেন করতে পারছেন বা সেই 2টোর পরে তারপরে আর নতুন করে কোনো সিলিন্ডার কিনতে পারছে না, তারা ফের আবার আগের জায়গায় ফিরে যাচ্ছে। ফলে পুরো ব্যাপারটাই কেন্দ্রের এই প্রকল্পটাই এটা হচ্ছে একটা ভাওতা, এবং সেই ভাওতা রাখবার জন্য নতুন করে আর একটা স্কিম প্রধানমন্ত্রী চালু করছে। গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক পরিসরে প্রত্যেক মানুষ প্রতিবাদ দেখাতে পারেন। প্রতিবাদের ভাষা কি হবে, শব্দচয়ন কি হবে, কিভাবে তিনি দেখাবেন, রূপরেখা কি হবে, সেটা তিনি তৈরি করতে পারেন। ওনার প্রতিবাদ করবার অধিকার আছে, সমালোচনা করবার অধিকার আছে, উনি করেছেন। কিন্তু আমরা তো জানি পশ্চিমবঙ্গ সব বিষয়ই গোল্ড মেডেলিস্ট। এমনকি কোভিড কালের মধ্যেও আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি ভারতবর্ষের অন্যান্য প্রদেশের অর্থনীতির থেকে এগিয়ে আছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি গ্যাসের দাম বেড়ে দেওয়ার পর 2টো সিলিন্ডার পাওয়া কোনো মহিলা নতুন করে আবার কাঠের সন্ধানে বাগানে চলে যান কাঠ কাটতে, তাহলে তার জন্য কে দায়ী? তাহলে এ রাজ্যে মানুষের ক্রয় ক্ষমতা কোথায় পৌঁছেছে, কর্মসংস্থান কোথায়, মানুষের অর্থনৈতিক অবস্থা এ রাজ্যের তলানিতে এসে পৌঁছেছে। আজকে তার জন্যই মানুষকে এই অবস্থায় আসতে হয়েছে। গ্যাসের দাম বেড়েছে, এর জন্য সারা ভারতবর্ষের মানুষ চিন্তায় আছেন, অস্বস্তিতে আছেন। নিঃসন্দেহে এটাকে কেউ অস্বীকার করছে না। গ্যাসের দাম বাড়ছে, এটা খুব একটা সুবিধা নয়, আনন্দের বিষয় নয়। কিন্তু যারা বলছেন পুরোটাই ধাপ্পা, যার জন্য আবার নতুন করে মানুষ ফিরে যাচ্ছে, তার জন্য কেউ গিয়ে মাটির উনুনে লুচি ভাজতে পারেন, কিন্তু লুচির ময়দাটা কেনার যোগানটা কি রাজ্য সরকার দিতে পাচ্ছেন? কেন্দ্রে যে পরিমাণ ফান্ডিং এখানে হয় কোভিডকালে, যত চাল পাওয়ার কথা, যত কেজি চাল, যে মানের চাল, তা কি রেশনিংয়ের মধ্যে দিয়ে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজ্যবাসী পাচ্ছেন, সেটার হিসাব করতে হবে। কেলেঘাই কপালেশ্বরীর সঙ্গে মানুষ ভূঁইয়ার নাম সমার্থক। তিনি কয়েক দশক ধরে এটা নিয়ে আন্দোলন করছেন, টাকা স্যাংশন করিয়েছেন। যখন যে দলই থাকুন না কেন, মানে অতীতে অন্য রাজ্য থাকাকালীনও তিনি এটা নিয়ে বিধানসভা এবং বিধানসভার বাইরে সোচ্চার ছিলেন। প্রথম কথা, এর আগে এই দলেদের বন্ধু সরকার কেন্দ্রে ছিল। এই তৃণমূল কংগ্রেস ইউপিএ সরকারের আমলে ইউপিএর সঙ্গে ছিল। এই তৃণমূল কংগ্রেস এনডিএর আমলে অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটের সদস্য মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং গত 10 বছরে নিজের অবস্থান থেকে সরে আসবার পর
ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া রাজ্যসভায় চলে যান, সেখানে কিন্তু একাধিকবার তিনি সেখানেও প্রশ্ন করেছেন, এটা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু ডক্টর মানস ভূঁইয়া যদি একটু মুখ্যমন্ত্রীকে বোঝান এবং একটু তার বর্তমান রাজনৈতিক দলকে বোঝান যে সংঘর্ষ নয়, সমন্বয় চাই, ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চাই, আমার মনে হয় তাহলে ওই অঞ্চলের মানুষগুলো বাঁচবেন। একটা প্রশ্নপত্র নিয়ে খুব বিতর্ক সিএপিএফ এর অ্যাসিস্ট্যান্ট নিয়োগের পরীক্ষা, সেই পরীক্ষার প্রশ্ন এসেছে যে পশ্চিমবঙ্গে ভোট সন্ত্রাস বা কৃষক আন্দোলন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এটা নিয়ে তৃণমূল তো প্রশ্ন অক্সিজেনের সংকট, তারপর রাজনীতি পারিবারিক ব্যবসায় পরিণত হয়েছে। বিভিন্ন দল বলা হচ্ছে যে এরকম রাজনৈতিক প্রশ্ন কেন আসবে একটা সেন্ট্রাল ফোর্সের? রাজনীতি দেশের বাইরে নয়, রাজনীতি সমাজের বাইরে নয়। সেন্ট্রাল ফোর্সকে এই জন্যই প্রশ্ন আসবে যে এই ধরনের অভূতপূর্ব পরিস্থিতি সেন্ট্রাল ফোর্সকে মোকাবেলা করতে হবে। সে অক্সিজেন সংকট নিয়ে যদি সার্বিক একটা সামাজিক সংঘর্ষ তৈরি হয়, বিভিন্ন জায়গায় রণক্ষেত্র হয়ে যায়, সেটাও সেন্ট্রাল ফোর্সকেই দেখতে হবে। যদি কৃষক আন্দোলনের নামে যদি বিভিন্ন সময় জনজীবনকে বিপর্যস্ত করে ঢুকে সরকারি সম্পত্তির উপরে সম্পূর্ণ ভাঙচুর শুরু হয়ে যায় এবং কৃষক আন্দোলন করতে গিয়ে যদি ভবানীপুরের মতো জায়গায় কেউ ট্রাক্টর নিয়ে আসবেন বলেন বা ছাদে উঠে বনসাই চাষ করবেন বলেন, সেই সময় সিআইএসএফরা কী করবেন সেই জন্যও তার এটার প্রয়োজন আছে। সুতরাং বিভিন্ন সাম্প্রতিক ঘটনার ওপরেই প্রশ্ন হয়েছে, এ তো হতেও পারে বিভিন্ন ইউনিভার্সিটিতেও এ ধরনের প্রশ্ন হয়, এটা তো পড়াশুনোর বিষয়, প্রশ্ন হতেই পারে। হওয়া ঠিক কি না ঠিক একাডেমিশিয়ানরা তা নিয়ে আলোচনা করবেন, কারণ আমাদের রাজ্যে প্রাসঙ্গিক বিষয় নিয়ে হয় না। আমাদের রাজ্যে সিঙ্গুর, নন্দীগ্রাম, এই যে তার মধ্যে দিয়ে যে সমাজ বিবর্তন হয়েছে একটা, সেখানে তো অনেক ওই আন্দোলনে যে সমস্ত মানুষজন ইনভলভ ছিলেন তারাও তো পাঠ্যপুস্তকের মধ্যে চলে এসেছেন। তো এটা তো চলেছে, তো এর মধ্যে তো কোনো অন্যায় নেই। সারা ভারতবর্ষে পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে 135 কোটি দেশে বিনা রক্তক্ষয়ে একটা সরকারের পরিবর্তন হয়ে যায়, এই দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নেই। 1947 সালে আমরা যখন কলোনিয়ালিজম থেকে মুক্তি পেয়েছিলাম, তখন আমাদের আগে পরে প্রায় অনেক দেশ আমাদের সঙ্গে সঙ্গে মুক্তি পেয়েছিল, কিন্তু তাদের মধ্যে অধিকাংশ কেউ সামরিক শাসনের মধ্যে চলে গেছেন, কেউ রাজতন্ত্রে ফিরে গেছেন, কিন্তু ভারতবর্ষ সাকসেসফুলি গণতন্ত্রটাকে ডেমোক্রেসি প্র্যাকটিসের মধ্যে আছে। তো সেখানে নিয়ে আমরা দীর্ঘদিন আলোচনা করতাম, সেই বিহারের নির্বাচন আমরা দেখলাম, উত্তরপ্রদেশের বহুদলীয় নির্বাচন আমরা দেখলাম, সেই নির্বাচনের পরে পশ্চিমবঙ্গের মতো রূপসী বাংলায় যখন আমরা নির্বাচনের পরে এতগুলো ফল বেরোনোর পরে 41টা মানুষকে খুন বলে এক তো সরিয়ে দেওয়া যায় না, এর মধ্যে তো একটা সামাজিক তাৎপর্য আছে, গভীর চিন্তার বিষয় আছে। দরিদ্র মানুষের কুঁড়ে ঘর ভেঙে দিচ্ছে, এটা তো এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তো এগুলো তো স্বাভাবিকভাবেই যে কোনো সমাজবিজ্ঞানের চর্চায় আসবে, সেভাবেই সেটা প্রশ্নপত্রে জায়গা পাচ্ছে না। কিন্তু আপনারা নিজেরাই এতদিন সিঙ্গুর নন্দীগ্রাম কেন পাঠ্যপুস্তকে এলো সেটা নিয়ে প্রশ্ন তুলছেন, এক। আর দুই হচ্ছে যে আমরা নিজেরা কেন পাঠ্যপুস্তকে এলাম সেটা বলিনি। আমরা বলেছিলাম সিঙ্গুর এবং নন্দীগ্রাম পাঠ্যপুস্তকে থাকে দিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রামটা যেভাবে পাঠ্যপুস্তকে আছে সেটার আমরা বিরোধী ছিলাম। কিছু মানুষকে হাইলাইট করে দেওয়ার জন্য সিঙ্গুর নন্দীগ্রাম সেখানে আছে, কিন্তু সিঙ্গুর নন্দীগ্রাম এটাও যেমন আছে, ছাত্রদের এটাও জানা উচিত যে সিঙ্গুরের ওই জমি কৃষক ফেরত পেয়েছে, কিন্তু জমি ফসল ফেরত পায়নি, এটাও জানা উচিত। সিঙ্গুরে আমরা দেখেছিলাম সর্ষে ফুলের চাষ, মানে আমরা বীজ দেখেছিলাম কিন্তু সর্ষে ফুলটা দেখতে পাইনি, বরঞ্চ সিঙ্গুরে নির্বাচন করতে গিয়ে বিরোধীরা চোখে সর্ষে ফুল দেখেছে। ত্রিপুরায় আজ ফের 7জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে, তারা সেদিনকার তৃণমূল যখন আক্রান্ত হয়েছিল দাবি করা কত অবরোধে সামিল ছিল। ত্রিপুরায় প্রশ্ন করুন হবে, আপনাদের আছে তো করেসপন্ডেন্ট ত্রিপুরা, ওখানে বিজেপিও আছে, আপনার চ্যানেলও আছে। কিন্তু কুণাল ঘোষ সেখান থেকে বসে কার্যত হুমকি দিচ্ছেন যে আমরা দল ভাঙাবো না, যদি চান রাতেই 5 জন বিধায়ককে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বসিয়ে দিতে হবে। ত্রিপুরা নিয়ে কুণাল ঘোষ বলছেন আমরা দল ভাঙাবো না, তবে যদি চান আজকে রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে 5 জন বিধায়ককে বসিয়ে দিতে হবে। বৃষ্টি পড়ছে, খিচুড়ি ইলিশ মাছ ভাজা,
খান এসে বসে, অসুবিধে কিছু নেই। গোঘাটে তৃণমূলের সভাপতি কাছে আসা, পাশে বসা, ভালোবাসা এগুলো রাজনীতিতে থাকে, এগুলো চলতেই থাকবে। সুবিধা 16, 17, 18 এই 3 দিনের একটা কর্মসূচি পাওয়া যাচ্ছে। তাতে বলা হচ্ছে যে 4 জন মন্ত্রী তাদের নেতৃত্বে যাত্রা বেরোবে। শান্তনু ঠাকুর এয়ারপোর্ট থেকে, সুভাষ সরকার মুরলীধর সেন লেন থেকে, জন বার্লা এনজেপি থেকে এবং নিশীথ প্রামাণিক বাগডোগরা থেকে যাত্রা করবেন। এবং তারা যারা শহীদ হয়েছেন বলে আপনারা দাবি করছেন তাদের বাড়ি ছুঁয়ে যাবেন, বিভিন্ন জায়গায় পথসভা করতে করতে যাবেন। এটা একটা সর্বভারতীয় কার্যক্রম, যে মানুষের আশীর্বাদে যারা আজকে কেন্দ্র সরকার পরিচালনার দায়িত্ব পেয়েছেন, যারা কেন্দ্রের মন্ত্রী হয়েছেন, তারা মানুষের কাছে যাবেন আবার আশীর্বাদ নিতে। কোভিডকালে মানুষ কিরূপ আছেন তাদের অভাব অভিযোগ নিয়ে কেন্দ্রীয় প্রকল্পগুলো, জনহিতকর যত প্রকল্প আছে সেগুলো বাস্তবায়িত ঠিকঠাক হচ্ছে কিনা সেটা সম্পর্কে খোঁজখবর নিতে জনসংযোগের এই যাত্রা। কিন্তু পশ্চিমবঙ্গের উদ্ভূত পরিস্থিতি এবং পশ্চিমবঙ্গের এক যে এখানে আমরা এই জনসংযোগ যাত্রাটাকে শহীদ সম্মান যাত্রা আমি করছি, এটা রূপরেখা একই। প্রত্যেক শহীদের বাড়ি যাবেন যারা মারা গেছেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াইয়ে। আমরা বলছি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই, শাসক দল সেটা মানতেও পারেন, নাও মানতে পারেন, কিন্তু আমরা বিশ্বাস করি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই। একটা নির্বাচনে জয় কিংবা একটা নির্বাচনে পরাজয় সমস্ত প্রশ্নের উত্তর হতে পারে না, সমস্ত সমস্যার সমাধান হতে পারে না। আমরা এইভাবেই মানুষের কাছে যাব, কোভিড বিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে শান্তিপূর্ণভাবে আমাদের এই যাত্রা চলবে। এর বাদবাকিটা রাজ্য সরকারের, যারা গণতন্ত্র রক্ষা করবেন সারা ভারতবর্ষে, যারা সারা ভারতবর্ষকে মোদি দানবের হাত থেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ, তারা বাদবাকি কাজটা করবেন। গোঘাটের প্রাক্তন বিধায়ক তথা জেলার সহসভাপতি তৃণমূল, তার বিরুদ্ধে তৃণমূলেরই একাংশ বিক্ষোভ দেখিয়েছে, পথঅবরোধ করেছে। সোমবার যে ঘটনা ঘটেছিল তৃণমূলের এবং 2 জন মহিলাকে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ করেছে। আজকে তো প্রত্যেক জায়গায় দেখা যাচ্ছে যে একজন মহিলা সম্ভবত পঞ্চায়েত প্রধান, তাকে চড় মারা হচ্ছে এবং সমস্ত পুরুষরাই তাকে তাড়া করেছেন, একা ওই মহিলা ছুটে যাচ্ছেন। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, নিন্দনীয় ঘটনা। তৃণমূল কংগ্রেস কিছুদিন আগে পর্যন্ত বলে এলো যে বিজেপি পশ্চিমবঙ্গ ভাগ করবার চেষ্টা করছে। তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে বলল যে বিজেপির যারা এই দাবি তুলেছে, যারা বলছে উত্তরবঙ্গকে একটা পৃথক রাজ্য করতে হবে, তাদের হাত পা কেটে নেওয়ারও পর্যন্ত আহ্বান জানানো হলো। সে নিয়ে সাংবাদিকরা দেখালেন এবং আমাদেরও প্রতিক্রিয়া দিলেন। এখন সাম্প্রতিককালে দেখা যাচ্ছে গতকাল তৃণমূলেরই প্রার্থী ছিলেন বিধানসভায়, তিনি বলছেন যে উত্তরবঙ্গকে একটা পৃথক রাজ্য করে দিতে হবে। আমাদের অবস্থান অত্যন্ত স্পষ্ট। আমরা মনে করি উত্তরবঙ্গ আজকে অবহেলিত, উত্তরবঙ্গের মানুষ যাকে বঞ্চনার শিকারের কারণ হচ্ছে ব্যাড গভর্নেন্স। পশ্চিমবঙ্গের সীমারেখা অক্ষুণ্ণ রেখেই এখানে সুষম বিকাশ করা যায়, কিন্তু দীর্ঘদিন এই বঞ্চনা, দীর্ঘদিন শুধুমাত্র কুম্ভীরাশ্রু উত্তরবঙ্গের জন্য বিসর্জন করে আজকে উত্তরবঙ্গকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছেন যে উত্তরবঙ্গের মানুষের মনের মধ্যে আজকে পশ্চিমবঙ্গ থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা কথাবার্তা বা তারা ভাবনা চিন্তার স্তরে তাদের মধ্যে আছে। উচ্চশিক্ষিত থেকে নিম্নবিত্ত মানুষের মধ্যে এই ধারণা প্রভাবিত হয়েছে। আমাদের রাজ্যের পক্ষে দুর্ভাগ্যজনক। রাজ্য সরকারের উচিত বিষয়টাকে অ্যাড্রেস করা, এর মধ্যে রাজনীতি না আনা। বিজেপি নীতিগতভাবে পশ্চিমবঙ্গে ভাঙার বিপক্ষে, অতীতেও আমরা বলছি, আবার বলছি, কিন্তু যারা বলছিলেন বিজেপি চক্রান্ত, আজকে দেখলেন যে তৃণমূল কংগ্রেস শাসক দলের মধ্যে থেকেই তাদের বিধানসভার প্রার্থী আজকে এই দাবি তুলছেন। এই মানসিকতা কিন্তু একটা স্তরে এসে গেছে। এটা পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তৃণমূল গাড়ি লাগিয়ে তৃণমূলের পতাকা লাগানো, সেই গাড়িতে মাইকিং হচ্ছে যে কাটমানি দেবেন না, কাটমানি নেবেন না, কাটমানি দেবেন না। এবং সেই পৌরসভারই যে বিভিন্ন তৃণমূল চালিত পৌরসভা, সেখানে ওই হাউস ফর অল, আবাস যোজনা ইত্যাদি ইত্যাদি, তাতে যে কাটমানি নেওয়া হয়েছে তার বিরুদ্ধে তৃণমূলের লোকজনই প্রতিবাদ করছে এবং প্রচার করছে। এর উত্তর তো তৃণমূল কংগ্রেস দিতে পারে, এর উত্তর তো বিজেপি দিতে পারে না। আমরা যদি এর উত্তর দিই, বলা হবে বিজেপির চক্রান্ত বা ওগুলো বিজেপি শিখিয়ে দিয়েছে। আজকে তৃণমূলের পরিচালিত কর্পোরেশন, মিউনিসিপ্যালিটিগুলো অবস্থা কোথায় সাধারণ মানুষ সেটা ভালো করে জানেন। কলকাতা কর্পোরেশনে
নিজেদের কাজ নিয়ে যে মানুষজন যান তাদের অভিজ্ঞতাই বলে দেয় কর্পোরেশন কিভাবে চলছে। আর আজকে তৃণমূলের বিরুদ্ধে যদি বিক্ষোভ দেখায় তাহলে এর সমস্যার সমাধান তৃণমূল কংগ্রেসকে করতে হবে। এ নিয়ে আমাদের আগে থেকে তো বলবার কিছু নেই। আপনি কেলেঘাই কপালেশ্বরীর কথা বললেন কিছুক্ষণ আগে, মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে আমরা কেলেঘাই কপালেশ্বরী প্রজেক্টে 700 কোটি টাকা খরচ করেছি, মানুষের অনেক বেনিফিট হয়েছে। কেলেঘাই কপালেশ্বরী 50 কোটি টাকা।